প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ক্লাস 12 এর ইউনিট 3 শুরু করতে চলেছি। তো ইউনিট 3 এর প্রথম অধ্যায় হলো তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ম্যাগনেট বা চুম্বক সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে। প্রাকৃতিক চুম্বক বা চুম্বকের যে সাধারণ ধর্মাবলী সেগুলো আমরা জানি, যে চুম্বকের দুটি মেরু থাকে, একটি উত্তর মেরু একটি দক্ষিণ মেরু, এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, এগুলো আমরা জানি। এছাড়া চুম্বকের আরো ধর্ম আছে। চুম্বকের দিকদর্শী ধর্ম আছে, অর্থাৎ একটি চুম্বককে যদি দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, ফ্রিলি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে চুম্বকটির উত্তর মেরু পৃথিবীর উত্তর দিককে নির্দেশ করবে এবং চুম্বকের দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ দিকে নির্দেশ করবে। অর্থাৎ চুম্বকটি উত্তর দক্ষিণ বরাবর কিছুক্ষণ দোলার পরে উত্তর দক্ষিণ বরাবর এসে সাম্যাবস্থায় থাকবে। তাই চুম্বকের দিকদর্শী ধর্ম আছে, এগুলো আমরা আগে পড়েছি। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল নিয়ে আমরা এখানে আলোচনা করব। তবে তার আগে আমাদেরকে চৌম্বক ক্ষেত্র কি জিনিস আমাদেরকে জানতে হবে। চৌম্বক ক্ষেত্র কি জিনিস দেখো, এর আগে স্থির তড়িৎ পড়ার সময় আমরা বলেছিলাম, যদি একটি আধানকে কোথাও রাখা হয় তবে সেই আধানটির চারপাশে একটি অঞ্চল জুড়ে ওই আধানটি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এই অঞ্চলটিকে বলা হয় ওই আধানের ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র। একই রকম ভাবে আমরা যদি একটি চুম্বককে যদি আমরা কোথাও রাখি, একটি চুম্বককে যদি রাখা হয় তবে সেই চুম্বকটিও একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। ওই অঞ্চলটিকে বলা হয় চুম্বক ক্ষেত্র। অর্থাৎ এখানে যদি একটা চুম্বক রাখা হয় তাহলে সেই চুম্বকটির পাশে অন্য কোনো চৌম্বক পদার্থ, যেমন লোহা যদি নিয়ে আসা হয়, সেই লোহাকে চুম্বকটি আকর্ষণ করবে, কিন্তু ওই লোহাটি যদি অনেক দূরে থাকে তবে আকর্ষণ করতে পারবে না। অর্থাৎ এই চুম্বকটি ওই লোহাকে আকর্ষণ করতে পারবে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যদি ওই লোহাটাকে আনা হয়। এই যে অঞ্চলের মধ্যে এই চুম্বকটা আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, এই অঞ্চলটি হলো এই চুম্বকের চুম্বক ক্ষেত্র। তাহলে একটি চুম্বক তার চারপাশের যে অঞ্চলের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে, সেই অঞ্চলটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। এখন তড়িতের ক্ষেত্রে আমরা দেখেছি যে তড়িৎ ক্ষেত্রকে যদি পিকচারাইজ করা হয়, ভিজুয়ালাইজ করার জন্য বা চিত্রায়িত করার জন্য আমরা তড়িৎ বলরেখার ধারণা করেছি। সেখানে বলা হয়েছিল যে এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি একটি ধনাত্মক আধানকে রাখা হয়, সেই ধনাত্মক আধানের উপর সেই ধনাত্মক আধানটি যে রাস্তা বরাবর গমন করবে সেইটাই হবে তড়িৎ বলরেখা। একই রকম ভাবে চৌম্বকের ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে, যদিও মনে রাখবে চৌম্বকের ক্ষেত্রে উত্তর দক্ষিণ মেরুকে বিচ্ছিন্ন করা যায় না কখনো, কারণ একটি দণ্ড চুম্বক নিয়ে সেই দণ্ড চুম্বককে যদি মাঝখান থেকে কাটা হয় তবে এই চুম্বকের এইদিকে উত্তর মেরু এদিকে দক্ষিণ মেরু সৃষ্টি হয়, অর্থাৎ দুটো চুম্বক তৈরি হয়ে যায়। তাই চুম্বকের বিচ্ছিন্ন উত্তর মেরু পাওয়া যায় না, এটি একটি কল্পনা মাত্র। যদি চুম্বক ক্ষেত্রের কোথাও একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখা হয় তবে সেই বিচ্ছিন্ন উত্তর মেরু যে পথ বরাবর গমন করবে সেটি হবে চৌম্বক বলরেখা। মনে করো এখানে একটি চুম্বক রাখা আছে, তাহলে এই চুম্বক যদি এখানে রাখা হয়, চুম্বকের চারপাশে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে এই চুম্বকটি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, সেই অঞ্চলটি হবে চুম্বক ক্ষেত্র। মনে রাখবে এখানে যদি একটি চুম্বক রাখা হয়, সেই চুম্বক ক্ষেত্রটা কিন্তু 3 ডাইমেনশনাল হবে, যদি এখানে বোর্ডে বোঝানোর জন্য 2 ডাইমেনশনাল বলা হচ্ছে। অর্থাৎ চুম্বক ক্ষেত্র এদিকেও যেমন থাকবে, এদিকে থাকবে, এদিকে থাকবে, চারিদিকেই থাকবে। অর্থাৎ চুম্বকটি চারপাশে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে। তাহলে একটি চুম্বককে যদি এখানে রাখা হয়, সেই চুম্বকটির তার চারপাশে আকর্ষণ বা বিকর্ষণ করার একটা ক্ষমতা রাখে, যতদূর পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে সেই অঞ্চলটাই হচ্ছে চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে আমরা রাখতে পারি, এটা কল্পনা করো যে একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে এখানে রাখা হলো। বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখা হলে কি হবে, সেই বিচ্ছিন্ন উত্তর মেরু আর এই উত্তর মেরু পরস্পরকে বিকর্ষণ করবে, আবার এই উত্তর মেরুকে এই দক্ষিণ মেরু আকর্ষণ করবে। তাহলে যদি এই উত্তর মেরুটা এখানে থাকতো তবে এই উত্তর মেরুকে উত্তর মেরু বিকর্ষণ করতো, আবার এই বিচ্ছিন্ন উত্তর মেরুকে দক্ষিণ মেরু আকর্ষণ করতো। অর্থাৎ এই বিচ্ছিন্ন উত্তর মেরুটি যে পথ বরাবর গমন করতো সেটি হতো এরকম। অর্থাৎ ওই বিচ্ছিন্ন উত্তর মেরুটি দণ্ডচুম্বকের উত্তর মেরু থেকে শুরু হয়ে দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুতে গিয়ে মিশবে। একই রকম ভাবে এখানে যদি উত্তর মেরুটাকে রাখা হতো বিচ্ছিন্ন উত্তর মেরু, সেক্ষেত্রে
এরকম হবে। এরকম করে আমরা অসংখ্য বলরেখা, চুম্বক বলরেখা আমরা কল্পনা করতে পারি। যদি এখানে রাখা হয় তবে এদিকে চলে যাবে। এই রেখাটিকে আমরা কল্পনা করতে পারি যে অসীম দূরে ঘুরে এসে আবার দক্ষিণ মেরুতে এসে প্রবেশ করবে। একই রকম ভাবে যেটি এখান থেকে বেরোবে সেটি এই আবার দক্ষিণ মেরুতে এসে মিশবে। অর্থাৎ বলরেখাগুলি উত্তর মেরু থেকে বেরোবে এবং দক্ষিণ মেরুতে এসে বলরেখাগুলি মিলিত হবে। এখানে বলে রাখি, তড়িৎ বলরেখার মতো যে কোনো বিন্দুতে যদি চৌম্বক বলরেখার উপরে স্পর্শক টানা হয় তবে এই স্পর্শকটি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। চৌম্বক ক্ষেত্রকে বি চিহ্ন দেওয়া হবে, ক্যাপিটাল বি। তাহলে এটি যদি এ বিন্দু হয়, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই দিকে। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? বি বিন্দুতে। বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক বার করতে গেলে বি বিন্দুতে একটা স্পর্শক টানতে হবে বলরেখার উপরে, এটি হবে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে চৌম্বক বলরেখাকে আমরা এভাবেও সংজ্ঞা দিতে পারি যে চৌম্বক বলরেখা হলো এমন একটি অবিচ্ছিন্ন রেখা যে রেখার উপরে কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক পাওয়া যায়। চৌম্বক বলরেখা এভাবেও আমরা ডেফিনিশন দিতে পারি। চৌম্বক বলরেখার ধর্ম কি কি? চৌম্বক বলরেখাগুলি সবসময় চুম্বকের উত্তর মেরু থেকে শুরু হবে এবং দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হবে। দ্বিতীয়ত, দুটি চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। তড়িৎ বলরেখাও ঠিক তাই, দুটি তড়িৎ বলরেখা পরস্পর ছেদ করে না। একই রকম ভাবে দুটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করবে না। কেন? মনে করি যে এটি দুটি তড়িৎ বলরেখা, 1 এবং 2 নম্বর, দুটি চৌম্বক বলরেখা, 1 নম্বর চৌম্বক বলরেখা, 2 নম্বর চৌম্বক বলরেখা। যদি সম্ভব হয় মনে করি তারা পি বিন্দুতে ছেদ করেছে। এখন পি বিন্দুতে আমরা দুটি স্পর্শক টানতে পারি। 1 নম্বর বলরেখার উপরে স্পর্শক হবে এই দিকে আর 2 নম্বর বলরেখার উপরে স্পর্শক হবে এই দিকে। তাহলে এই পি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে চৌম্বক ক্ষেত্রের দুটি দিক বর্তমান, যেটা সম্ভব নয়। চৌম্বক ক্ষেত্রতে এই বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র থাকে তার একটি দিক হবে। তাই দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না, কারণ যদি ছেদ করে তাহলে সেখানে তো চৌম্বক ক্ষেত্রের দুটি দিক পাওয়া যাবে। এবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এর আগে আমরা পড়েছি, পরীক্ষাটি ওরস্টেডের পরীক্ষা। পরীক্ষাটি এরকম আছে যে একটি তারের মধ্য দিয়ে যদি কারেন্ট পাঠানো হয়, ওরস্টেডের পরীক্ষাটি এরকম ছিল যে একটি তার ছিল, লম্বা তার, সেই তারের নিচে একটি চুম্বক শলাকা রাখা হয়, অর্থাৎ যে চুম্বক শলাকাটি অবাধে ঘুরতে পারে এরকম একটা চুম্বক শলাকা রাখা হয়েছে, উপরে একটি কারেন্টের তার। ব্যাপারটা এরকম যে একটি তড়িৎবাহী তার আর ঠিক তারের নিচে একটি চুম্বক শলাকা রাখা আছে। এবার ওরস্টেডের পরীক্ষা অনুসারে ওরস্টেড কি করলেন না, এই তারের মধ্য দিয়ে ডিসি প্রবাহ, ডিসি কারেন্ট পাঠালেন। কারেন্ট পাঠানোর ফলে উনি দেখলেন যে এই চুম্বক শলাকাটি ওই তারের মধ্য দিয়ে কারেন্ট পাঠানোর সঙ্গে সঙ্গে চুম্বক শলাকাটি ঘুরে যাচ্ছে, চুম্বক শলাকাটি ঘুরে যাচ্ছে। যদি তড়িৎ প্রবাহের দিক উল্টে দেওয়া হয়, অর্থাৎ কারেন্টকে ডান দিকে না পাঠিয়ে কারেন্টকে যদি বাঁ দিকে পাঠানো হয়, তখন চুম্বক শলাকা উল্টো দিকে ঘুরে যাচ্ছে। আগে চুম্বক শলাকার বিক্ষেপ এইদিকে হলে এখন চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে এইদিকে। এই চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেই সংক্রান্ত তোমরা অ্যাম্পিয়ারের সূত্রটি তোমরা পড়েছো। অ্যাম্পিয়ারের সূত্রে কি বলা হয়েছে না, তারের উপরে যদি কোনো ব্যক্তি ওই তারের দিকে মুখ করে সাঁতার কেটে যায়, যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে সাঁতার কেটে যায়, তবে লোকটির বাঁ হাত যেদিকে যাবে চুম্বক শলাকা উত্তর মেরু সেই দিকে যাবে। তোমরা এই নিয়মটি পড়েছো। তার মানে কি, এই পরীক্ষা থেকে আউটকামটা কি? আসলে এই ওরস্টেডের পরীক্ষা থেকে আউটকাম কি হলো, যে তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে অথচ চুম্বক শলাকা বিক্ষেপ হচ্ছে। তার কারণ কি? তার মানে নিশ্চয়ই তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে তার চারপাশের অঞ্চলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যে চুম্বক ক্ষেত্র এই সূচি চুম্বককে বিকর্ষণ বা আকর্ষণ করতে পারছে, যার কারণে এই সূচি চুম্বকটির বিক্ষেপ ঘটছে। তাহলে ওরস্টেডের পরীক্ষার আউটকামটি হলো বা ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্তটি হলো যে কোনো তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটি খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে ওরস্টেডের পরীক্ষা অনুসারে
একটি তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন এই তারের চারপাশের অঞ্চলে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলরেখাগুলি কেমন হবে? মনে করো এটি হলো তড়িৎবাহী তার। এই তারের নিচের দিক থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন তড়িৎ বলরেখা কেমন হবে এটা বোঝার জন্য আমাদেরকে রাইট হ্যান্ড গ্রিপ রুল অ্যাপ্লাই করতে হবে, ডান হাতের মুষ্টি নিয়ম। অর্থাৎ ওই তারটাকে যদি আমরা ডান হাত দিয়ে এভাবে ধরতে পারি যাতে করে ওই ডান হাতের বুড়ো আঙুলটি তড়িৎ প্রবাহের দিককে নির্দেশ করে, তাহলে বাকি আঙুলগুলো যেদিকে বাঁকবে তড়িৎ বলরেখার দিক হবে সেই দিকে। এখানে মনে করি যে এবি একটি তড়িৎবাহী তার যার বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এখানে একটি তল কল্পনা করলাম, অর্থাৎ তারটি এরকম আছে আর আমরা যে তলটা কল্পনা করলাম সেই তার তলটি ওই বোর্ডের মধ্যে অর্ধেকটা আছে, বোর্ডের বাইরে অর্ধেকটা আছে, এরকম একটি তল কল্পনা করলাম। তাহলে তড়িৎ চৌম্বক বলরেখাগুলো কেমন হবে না, ওই তারকে যদি আমরা বুড়ো আঙুল দিয়ে এভাবে ধরি, বুড়ো আঙুলটি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে আর আঙুলগুলো কি হচ্ছে না বোর্ডের ভিতরের দিকে ঢুকছে, অর্থাৎ চৌম্বক বলরেখাগুলো হবে ওই তলের উপরে সমকেন্দ্রিক বৃত্তাকার। তার মানে আমরা বলতে পারি যে ওই তারটির ডান সাইডে, তারটির ডান দিকে এই দিকে তড়িৎ চৌম্বক বলরেখাগুলি বোর্ডের ভিতরের দিকে ঢুকছে আর এই দিকে চৌম্বক বলরেখাগুলি বোর্ড থেকে বাইরে করা হচ্ছে। অর্থাৎ এখানে চৌম্বক বলরেখাগুলির সিম্বল আমরা এরকম দিতে পারি আর এখানে চৌম্বক বলরেখার সিম্বল এরকম দিতে পারি। মনে রাখবে বলরেখাগুলি যদি কোনো পেজ বা বোর্ডের ভিতরের দিকে ঢোকে প্রবেশ করে তো সেক্ষেত্রে বলরেখার চিহ্ন হয় এরকম, আর কোনো পৃষ্ঠ থেকে যখন বাইরের দিকে নির্গত হয় তখন বলরেখার চিহ্ন এরকম দেওয়া হয়। অর্থাৎ তারের এই দিকে বলরেখাগুলো হবে এরকম পয়েন্ট আউট টু দ্য পেজ আর তারের এই সাইডে বলরেখাগুলো হবে পয়েন্ট ইন টু দ্য পেজ, অর্থাৎ বোর্ডের ভিতরে ঢুকবে আর এখানে বোর্ডের ভিতরে বার হবে, এভাবে সার্কুলার হবে। তাহলে কোনো তারের মধ্য দিয়ে ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা শিখলাম কোনো তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং সেই চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো হবে এরকম। বায়ো-সাভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। দেখো ওরস্টেডের পরীক্ষায় বলা হয়েছে যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশের অঞ্চলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, কিন্তু সেই চৌম্বক ক্ষেত্রের মান কত, চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত সেটা জানতে গেলে আমাদের বায়ো-সাভার্টের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বায়ো-সাভার্টের সূত্র কেমন? মনে করো যে এটি একটি তড়িৎবাহী তার, এবি একটি তড়িৎবাহী তার যার মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই তারের জন্য পি বিন্দুতে এখানে চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা জানা যায় ওই বায়ো-সাভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্রের সাহায্যে। বায়ো-সাভার্টের সূত্রের মাধ্যমে আমরা এই তারটির ক্ষুদ্র একটি অংশ ডিএল, এই ক্ষুদ্র অংশ ডিএল, এই ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তা আমরা বার করতে পারব। তাহলে ওই তারটির উপরে ক্ষুদ্র অংশ ডিএল, সেই ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে আমরা বার করতে পারব। এরকম এই তারটি সমগ্র তারটি জুড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা এলিমেন্ট ডিএল আমরা কল্পনা করতে পারি। প্রত্যেকটি ডিএল এর জন্য পি বিন্দুতে আমরা একটি করে চৌম্বক ক্ষেত্র পাবো। সেই চৌম্বক ক্ষেত্রগুলি যদি যোগ করা হয় তবে এই পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র আমরা বার করতে পারবো। তো এই ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে দেখেন, মনে করি এই ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব হলো আর। ডিএল একটি ভেক্টর রাশি, ক্ষুদ্র কারেন্ট এলিমেন্ট ডিএল একটি ভেক্টর রাশি, আর একটি ভেক্টর যার দিক এই দিকে। ডিএল এর দিক হচ্ছে যেদিকে তড়িৎ প্রবাহিত হবে, ডিএল এর দিকও সেই দিকে। ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ মনে করি থিটা। তাহলে বায়ো-সাভার্টের সূত্র অনুসারে এই পি বিন্দুতে ডিএল এর জন্য চৌম্বক ক্ষেত্র যদি ডিবি হয়, এই ডিবিটি বায়ো-সাভার্টের প্রথম সূত্র অনুসারে এই ডিবি ইজ প্রপোর্শনাল টু আই, অর্থাৎ তারের মধ্য দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহিত হবে পি বিন্দুতে তত বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আবার
এই কারেন্ট এলিমেন্টের দৈর্ঘ্য ডিএল এর মান যত বেশি হবে ডিবি তত বেশি হবে, তাহলে ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল। আর কি, আর পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ওই ডিএল থেকে পি বিন্দু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r²। এটা আমরা জানি, এর আগে আমরা যখন গ্র্যাভিটেশন পড়েছি সেখানেও দেখেছি যে ওই গ্র্যাভিটেশনাল ফিল্ড সেটাও 1/r² রুল ফলো করে, ইলেকট্রিক ফিল্ড সেটি 1/r² রুল ফলো করে, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় এই ফিল্ডগুলি সবসময়। চৌম্বক ক্ষেত্রেও তাই, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর কিসের উপরে নির্ভর করে চৌম্বক ক্ষেত্রের মান? ডিএল এবং আর এদের মধ্যবর্তী কোণে সাইন থিটার সমানুপাতিক, অর্থাৎ ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা, যেখানে থিটা হলো ওই ডিএল কারেন্ট এলিমেন্ট এবং আর ভেক্টর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এটি হলো বায়ো-স্যাভার্টের সূত্র। এই চারটিকে যদি আমরা একত্রিত করি, করলে আমরা বলতে পারি ডিবি is proportional to I dl sin theta by r²। এই সমানুপাতিককে সমান করতে গেলে একটি ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। ধ্রুবকটি যদি k হয় তাহলে db is equals to k into I dl sin theta by r²। এখন SI পদ্ধতিতে k এর মান হয় μ0/4π যদি শূন্য মাধ্যম হয়, যেখানে μ0 হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। তাহলে dB is equals to কি দাঁড়ালো? dB is equals to দাঁড়ালো μ0/4π I dl sin theta by r²। এটি হলো ল্যাপ্লাসের সূত্র বা বায়ো-স্যাভার্টের সূত্র, অর্থাৎ তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটি এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। সমগ্র তারের জন্য কত হবে বার করতে গেলে এই তারটি জুড়ে অসংখ্য ডিএল পরপর আমাদেরকে কল্পনা করতে হবে। সেই ডিএল এর জন্য, প্রত্যেকটি ডিএল এর জন্য আমরা একটা করে ডিবি পাবো। সেই ডিবি গুলো যোগ করলেই পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র বি আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র বি ইজ ইকুয়ালস টু হবে সামেশন ওভার ডিবি। যেহেতু তারটি কন্টিনিউয়াস তাই সামেশনটাকে আমরা ইন্টিগ্রেশনে কনভার্ট করতে পারি, ইন্টিগ্রেশন ডিবি। ইন্টিগ্রেশনটা কোথা থেকে হবে? এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত। তাহলে আমরা পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র কত হবে আমরা বার করতে পারবো। এরপরে আমরা বিভিন্ন ক্ষেত্রে এভাবে ইন্টিগ্রেশন করে ওই তারের বাইরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে আমরা নির্ণয় করে দেখাবো। বায়ো-স্যাভার্ট সূত্র অ্যাপ্লাই যখন আমরা করবো তখন আমরা দেখব। তাহলে বায়ো-স্যাভার্টের সূত্রটি আমরা পেলাম এরকম। এবার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটি হলো চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে এই সূত্রটাকে ভেক্টর ফর্মে আমরা লিখতে পারি। ভেক্টর ফর্মে লিখলে কেমন হবে? ডিবি ভেক্টর ইজ ইকুয়ালস টু μ0/4π I dl ক্রস r ক্যাপ বাই r²। এটি হলো বায়ো-স্যাভার্টের সূত্রের ভেক্টর রূপ। কারণ dl ক্রস r ক্যাপ, r ক্যাপটা কি? r ক্যাপ হচ্ছে r বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, আর dl এর দিকে তাহলে dl ক্রস r, dl ক্রস r ক্যাপ ইজ ইকুয়ালস টু dl এর মান হচ্ছে dl, r ক্যাপের মান হচ্ছে 1 যেহেতু একক ভেক্টর, আর ক্রস প্রোডাক্ট অর্থাৎ dl আর r ক্যাপের মধ্যে sin থিটা, থিটার sin ইজ ইকুয়ালস টু dl sin থিটা। dl ক্রস r ক্যাপ এর মান হয় dl sin থিটা। তাহলে dl sin থিটার পরিবর্তে আমরা লিখতে পারি dl ক্রস r ক্যাপ। আর দিক কি করে পেলাম? দেখো, যেহেতু তার বরাবর কারেন্ট এ থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা যদি তারটাকে ডান হাত দিয়ে এভাবে গ্রিপ করি তাহলে আমরা বুঝতে পারছি যে তারটির এই দিকে চৌম্বক বলরেখাগুলি বোর্ডের ভিতরের দিকে ঢুকবে, অর্থাৎ চৌম্বক বলরেখাগুলো হবে পয়েন্ট ইন টু দ্য বোর্ড। আবার আমরা যদি ডিএল ক্রস আর করি, ডিএল এর দিক মনে রাখতে হবে, ডিএল এর দিক হলো
এইদিকে, আর আর ক্যাপের দিক হলো এইদিকে। ডিএল ক্রস আর করি, অর্থাৎ ডিএল এর থেকে আর ক্যাপের দিকে যদি একটি ডান পাখির স্ক্রুকে আমরা ঘোরাই, তাহলে সেই স্ক্রুটিও বোর্ডের ভিতরের দিকে প্রবেশ করে। ডিএল ক্রস আর, অর্থাৎ ডিএল ক্রস আর এর দিক আর চৌম্বক ক্ষেত্রের দিক একই, তাই চৌম্বক ক্ষেত্রের দিক আর ডিএল ক্রস আর ক্যাপের দিক একই হলো। এটি হলো আমার বায়ো-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। বায়ো-সাভার্টের সূত্রের প্রয়োগ। আমরা একটি দীর্ঘ ঋজু তারের জন্য স্ট্রেট ওয়্যারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় তা আমরা নির্ণয় করব। আর তারটি মনে করি এ বি, একটি পরিবাহী তার। এই তারটির মধ্য দিয়ে আই তড়িৎ এ থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হচ্ছে, এবং এই তারটির সি বিন্দু থেকে আর দূরত্বে, বা সি বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দু অবস্থিত, এটি লম্ব দূরত্ব। এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বায়ো-সাভার্ট সূত্র আমরা কিভাবে প্রয়োগ করতে পারি? না, এই সি বিন্দু থেকে এল দূরত্বে আমরা একটি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নিলাম। এই ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব এক্স, আর ডিএল আর এক্স এর মধ্যবর্তী কোণ হলো আলফা ধরে নিলাম। এখন দেখো, বায়ো-সাভার্টের সূত্র অনুসারে কোন একটি তারের ক্ষুদ্র অংশ ডিএল, সেই ডিএল থেকে যদি আমার এক্স দূরত্বে এখানে চৌম্বক ক্ষেত্র বার করতে হয়, চৌম্বক ক্ষেত্র ডিবি ইজ ইকুয়ালস টু হয় μ0/4 আই ডিএল সাইন, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তবে সাইন আলফা বাই এই দূরত্বের স্কয়ার এক্স স্কয়ার। এই অ্যাঙ্গেলটা আমি যখন সূত্র বলেছিলাম তখন বলেছিলাম থিটা, তাহলে তখন থিটা হলে সেক্ষেত্রে হবে সাইন থিটা। এখানে যেহেতু ডিএল আর আর এর পরিবর্তে এক্স ধরেছি, তাই ডিএল আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল আলফা হলে সাইন আলফা, আর আর এর পরিবর্তে যেহেতু এক্স ধরেছি তাহলে দূরত্বের স্কয়ারের ব্যস্তানুপাতিক, তাহলে বাই এক্স স্কয়ার। ঠিক একই রকম ভাবে এখানে ডিএল, এবং মনে রাখতে হবে সূত্রটি যখন বলেছিলাম তখন কিন্তু আরটি ছিল ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব, আর এখানে আর হলো ওই তার থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব। এটা সম্পূর্ণ আলাদা, যেটি সূত্র বলার সময় আমরা যেটা আর ধরেছিলাম সেই আরটি আসলে এখানে আমি এক্স ধরেছি। তাহলে যখন আমরা সূত্র লিখবো সেখানে আর এর পরিবর্তে এক্স স্কয়ার লিখবো, আর ওই সূত্রে যেখানে আমরা থিটা ধরেছিলাম এখানে সেই কোণটি হলো আলফা, ডিএল এবং এক্স এর মধ্যবর্তী কোণ আলফা, তাই সূত্র হয়ে যাবে আইডিয়াল সাইন আলফা বাই এক্স স্কয়ার। সুতরাং এই ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে ডিবি ইজ ইকুয়ালস টু μ0/4 পাই আই ডিএল সাইন আলফা বাই এক্স স্কয়ার। এটি হলো এই ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। এই এবি তারের যেখানেই আমরা ক্ষুদ্র অংশ ডিএল নিই না কেন, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক সবসময় পয়েন্ট ইন টু দা পেজ হবে, অর্থাৎ চুম্বক বলরেখাগুলি বোর্ডের ভিতরের দিকে ঢুকবে। যদি আমরা তারটির এই সাইডে নিতাম সেক্ষেত্রে চুম্বক বলরেখাগুলি বোর্ড থেকে বাইরের দিকে বার হতো, পি বিন্দুতে চুম্বক বলরেখাগুলি বোর্ডের ভিতরের দিকে প্রবেশ করবে। প্রত্যেকটি ডিএল এর জন্যই তাই। এখানে ডিএল নিলেও সেই ডিএল কে যদি আমরা গ্রিপ করি তাহলে দেখবো সেক্ষেত্রে ওই পি বিন্দুতে বলরেখাগুলো ভিতরের দিকে প্রবেশ করবে। অর্থাৎ প্রত্যেকটা ডিএল এর জন্য প্রত্যেকটা ডিবির একই দিক আছে। সুতরাং যখন আমরা যোগ করব ওই চৌম্বক বলরেখাগুলো আমরা সাধারণ বীজগাণিতিক যোগ করলেই হবে, যেহেতু দিক একই। এখন মনে করি এই কোণটি থিটা, এটা থিটা হলে আমরা সহজেই বুঝতে পারছি, যদি আমরা এই সিপির একটি সমান্তরাল সরলরেখা আঁকি তাহলে এটি থিটা হলে এই কোণটি থিটা হয়, আর এই কোণটি হলো 90 ডিগ্রি। সুতরাং আলফা সমান আমরা বলতে পারি 90 ডিগ্রি, আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস থিটা, আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস থিটা।
তাহলে সাইন আলফা সমান কি দাঁড়ায়? সাইন আলফা সমান সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়ালস টু হয় কস থিটা। সাইন আলফা সমান সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা। এটা পেলাম আমরা, এই সাইন আলফার মান পেলাম কস থিটা। এবার ডিএল এর মানকে আমরা চেঞ্জ করব। কি করে করব? এলটা আমাদের কাছে আননোন, কিন্তু আরটা আমরা জানি। এটা প্রশ্নে বলা আছে যে তার থেকে আর দূরত্বে পি বিন্দু, তাহলে আরটা প্রশ্নে বলা আছে, আরটা আমার নোন। এখন আমরা এখান থেকে এরকম লিখতে পারি এল বাই আর, এল বাই আর লম্ব বাই ভূমি, এটি থিতা হলে এটা লম্ব হয়, লম্ব বাই ভূমি ইজ ইকুয়ালস টু হয় ট্যান থিতা, বা এল ইজ ইকুয়ালস টু আর ট্যান থিতা, বা ডিএল আমরা যদি ডিফারেন্সিয়েট করি যে ডিএল ইজ ইকুয়ালস টু আর তো কনস্ট্যান্ট, ট্যান থিটার ডেরিভেটিভ হয় সেক স্কয়ার থিটা ইনটু ডি থিটা ইজ ইকুয়ালস টু আর বাই cos স্কয়ার থিটা ইনটু ডি। এখন এই x টাকেও আমাদেরকে পাল্টাতে হবে, x টাও হচ্ছে আননোন, x টাকে নোনের টার্মে নিয়ে যেতে হবে। আমরা r এর মান জানি, x এর মান জানি না। x বাই r, x বাই r ইজ ইকুয়ালস টু কত হবে? x বাই r অর্থাৎ অতিভুজ বাই ভূমি, বা আমরা r বাই x করতে পারি, r বাই x ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়ালস টু হচ্ছে cos থিটা, বা x ইজ ইকুয়ালস টু r বাই cos থিটা। তাহলে x স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার বাই cos স্কয়ার থিটা। এই ভ্যালুগুলো আমরা এই 1 নম্বর সমীকরণে পুট করব। তাহলে 1 নম্বর সমীকরণ কি এরকম দাঁড়াবে যে db ইজ ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই i ইনটু dl, dl অর্থাৎ r d থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু সাইন আলফা, সাইন আলফা মানে হচ্ছে cos থিটা ইনটু 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার মানে হলো cos স্কয়ার থিটা বাই r স্কয়ার, cos স্কয়ার থিটা বাই r স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা কাটা গেল, একটি আর কাটা গেল, তাহলে db ইজ ইকুয়ালস টু কি দাঁড়ালো? না db ইজ ইকুয়ালস টু দাঁড়ালো মিউ 0 বাই 4 পাই i cos থিটা ইনটু d থিটা বাই r। এটি হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এই ক্ষুদ্র অংশ dl এর জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হলো এটি, যেখানে আমার এইগুলো হচ্ছে নোন টার্ম, থিটা d থিটা হচ্ছে আননোন টার্ম। এখন এই তারটির দৈর্ঘ্য, সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর আমাকে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল কল্পনা করতে হবে। তারটি সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল কল্পনা করতে হবে। প্রত্যেকটি ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। যেহেতু এই তারটি কন্টিনিউয়াস, তাই ওই প্রত্যেকটি ডিবি যোগ করার পদ্ধতিটা এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হবে। তাই পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র, আমি উপরের পার্টটা মুছে দিচ্ছি, পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র B ইজ ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন dB ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মিউ 0 I বাই 4 পাই r cos থিটা ইনটু d থিটা। মিউ 0 I বাই 4 পাই r এটি কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে আসবে। আমরা এটাকে লিখতে পারি মিউ 0 I বাই 4 পাই r ইন্টিগ্রেশন cos থিটা d থিটা। ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে? দেখো, আমরা পি বিন্দু এবং এ বিন্দু যোগ করলাম, আর পি বিন্দু আর বি বিন্দু যোগ করলাম। মনে করি এই কোণটি হলো থিটা 2। আমরা কোণটি সিপি সরলরেখা থেকে আঁকছি। এই সিপি সরলরেখার উপরের দিকের কোণকে ধনাত্মক ধরবো, আর সিপি সরলরেখার নিচের দিকের কোণকে ঋণাত্মক ধরবো। তো এই কোণটা মনে করেছি মাইনাস থিটা 1, এই কোণটি মাইনাস থিটা 1, আর উপরের কোণটি হচ্ছে প্লাস থিটা 2। যেহেতু এই কোণটি নিচের দিকে আছে, এই কোণটি উপরের দিকে আছে, উপরেরটাকে থিটা 2 প্লাস ধরলাম, নিচের দিকে মাইনাস ধরলাম।
এখন আমরা যদি ইন্টিগ্রেশনটা মাইনাস থিটা 1 থেকে বাড়াতে বাড়াতে প্লাস থিটা 2 পর্যন্ত যাই, তাহলে সমগ্র তার জুড়ে জুড়ে আমার ইন্টিগ্রেশনটা করা হবে, সমগ্র তার জুড়ে ওই প্রত্যেকটি ডিএল এর জন্য ডিবি যোগ করা হবে। আবার বলি, এই তারটি বরাবর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তারটি যে নিচের দিকে নামলে -1 ডিগ্রি, -2 ডিগ্রি, -3 ডিগ্রি করতে করতে এখানে এসে থিটা 1 ডিগ্রি। আবার তারটি থেকে উপরের দিকে যদি আমরা যাই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করতে করতে বাড়তে বাড়তে অ্যাঙ্গেল হচ্ছে থিটা 2 ডিগ্রি। এখন আমরা যদি ইন্টিগ্রেশনটি থিটা 1 থেকে শুরু করে আমরা থিটা 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করি, তার মানে কি থিটা 1 থেকে শুরু করা মানে এ বিন্দু থেকে শুরু করে ইন্টিগ্রেশন করতে করতে বি বিন্দু পর্যন্ত যাওয়া, অর্থাৎ সম্পূর্ণ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমরা পেয়ে যাব যদি আমরা ইন্টিগ্রেশনটা থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত করি। বা বি ইজ ইকুয়ালস টু হবে μ0I/4πr ইনটু cos থিটার ইন্টিগ্রেশন কত হবে? cos থিটার ইন্টিগ্রেশন হবে sin থিটা, আর লিমিট হচ্ছে থিটা 1 টু থিটা 2। বা b is equals to μ0I/4πr sin থিটা 2 মাইনাস sin থিটা 1। সাইন এর মাইনাসটা বাইরে আসে, এটি প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি p is equals to μ0I/4πr sin থিটা 1 প্লাস sin থিটা 2। তাহলে একটি তারটি দৈর্ঘ্য, তারটি হলো এবি তার, তার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওই তারটির সি বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দু আছে, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি, যেখানে থিটা 1 হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর থিটা 2 হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এটা খুব ভাইটাল, এটা মনে রাখতে হবে। থিটা 1 থিটা 2 অ্যাঙ্গেলটার কথা সবসময় মনে রাখতে হবে। অর্থাৎ যে কোনো যদি একটি তার হয়, এই তারটির উপর থেকে আর দূরত্বের পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি। এই অ্যাঙ্গেলটা যদি আমার 30 ডিগ্রি হয় আর এই অ্যাঙ্গেলটা যদি আমার 60 ডিগ্রি হয়, তবে থিটা 1 এর মান 30 ডিগ্রি বসাতে হবে, থিটা 2 এর মান 60 ডিগ্রি বসাতে হবে, তবেই এই সম্পূর্ণ তারের জন্য পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। তাহলে এবি তারের জন্য তার বাইরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে b is equals to μ0I/4πr into sin থিটা 1 প্লাস sin থিটা 2। এই হলো আমার পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এবার আমরা কতগুলো স্পেশাল কেস করব। সেটি হলো তারটি যদি অসীম দৈর্ঘ্যের তার হয়, 1 নম্বর ইনফাইনাইট হয়, অর্থাৎ তারটির অসীম দৈর্ঘ্য, দুদিকেই অসীম দৈর্ঘ্য বরাবর আছে। সেক্ষেত্রে থিটা 1 এর মান কত হবে? তারটি যদি অসীম দৈর্ঘ্যের হয় তাহলে থিটা 1 এর মান হবে 90 ডিগ্রি, আর ওদিকে থিটা 2 এর মান হবে 90 ডিগ্রি। থিটা 1 এর মান হবে 90 ডিগ্রি, থিটা 2 ও হবে 90 ডিগ্রি। তাহলে b is equals to হবে μ0I/4πr sin 90 এর মান 1, sin 90 এর মান 1, অর্থাৎ এই মান দুটো বসালে এখানে হবে 2 is equals to μ0I/2πr। এটা মনে রাখতে হবে। তাহলে যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য ওই তার থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান হয় μ0I/2πr। খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। অসীম দৈর্ঘ্যের তারের জন্য তার থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে μ0I/2πr। এই ফর্মুলাগুলি কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার আসি, তারটি যদি অর্ধ অসীম হয়, অর্থাৎ সেমি ইনফাইনাইট হয়, তারটি সেমি ইনফাইনাইট, অর্থাৎ তারটি যদি এরকম হয়, এইদিকে অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত, আর ওই তারটির এই মাথা থেকে আর দূরত্ব এখানে পি বিন্দু, এদিকে আর তার নেই, তারটি অর্ধেক দূরত্ব অসীম। এরকম হতে পারে যে এইদিকে অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত, এদিকে তার নেই, এটাও হতে পারে। যে কোনো একটি কেস আমরা করব। অর্থাৎ এক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছি যে পি বিন্দু থেকে থিটা 2 এর মান হচ্ছে 0 ডিগ্রি, আর যেহেতু তারটি অসীম তাই থিটা 1 is equals to 90 ডিগ্রি আর থিটা 2 is equals to 0 ডিগ্রি।
ওই সমীকরণে যদি বসানো হয় sin 90 প্লাস sin 0, sin 90 এর মান 1, sin 0 এর মান 0, তাহলে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে টার্মটির মান হয় শুধু 1, অর্থাৎ b ইজ ইকুয়ালস টু হবে মিউ 0 i বাই 2 পাই r, মিউ 0 i বাই 4 পাই r, মিউ 0 i বাই 4 পাই r, অর্থাৎ অর্ধ অসীম তারের জন্য ওই তারটির প্রান্ত থেকে তারটির লম্ব বরাবর r দূরত্বে p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে মিউ 0 i বাই 4 পাই r। চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিক হবে? অবশ্যই তড়িৎ যদি উপরের দিকে প্রবাহিত হয় তবে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে পয়েন্টিং টু দ্য বেস। পি বিন্দু যদি এইদিকে হতো তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হতো পয়েন্ট আউট টু দ্য বোর্ড। আর কেস নাম্বার 3, যদি এরকম হয় যে তারটি এইরকম তার এবি তার এবং পি বিন্দু এখানে অবস্থিত, অর্থাৎ তারটির বর্ধিতাংশের উপরে তারটি এভাবে অবস্থিত, অর্থাৎ পি বিন্দুটি তারটির বর্ধিতাংশের উপর থেকে আর দূরত্বে অবস্থিত। এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে থিটা 1 এর মান হলো এটি, আর থিটা 2 এর মান হবে এটি, তবে এটা হবে মাইনাস থিটা 2, কারণ থিটা 2 আগে ছিল উপরের দিকে, পি বিন্দু থেকে উপরের দিকে, তখন সেক্ষেত্রে আমরা ধরেছিলাম প্লাস, যেহেতু থিটা নিচের দিকে নেমে এসেছে তাই এই অ্যাঙ্গেলটি হবে মাইনাস থিটা 2। এই সমীকরণে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে এই এবি তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে b ইজ ইকুয়ালস টু মিউ 0 i বাই 4 পাই r ইনটু sin থিটা 1 sin অফ মাইনাস থিটা 2, অর্থাৎ মাইনাস sin থিটা 2। এই হলো ওই তারটির বর্ধিতাংশের থেকে আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এখন এই পি বিন্দুটি যদি ওই তারটির বর্ধিতাংশের উপরে এখানে অবস্থিত হয়, তারটির বর্ধিতাংশের উপরে আর দূরত্বে পি বিন্দু এখানে অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? এখানে হলে সেক্ষেত্রে থিটা 1 ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি আর থিটা 2 ইজ ইকুয়ালস টু তার মান তো 90 ডিগ্রি। কারণ দেখো আমরা এই দিকের সঙ্গে অ্যাঙ্গেল মাপছিলাম, তাহলে পি বিন্দু থেকে এই দিকের সঙ্গে এ বিন্দু কত অ্যাঙ্গেল করবে? 90 ডিগ্রি, বি বিন্দু 90 ডিগ্রি করবে, তাহলে থিটা 1 90 ডিগ্রি, থিটা 2 90 ডিগ্রি। এই সমীকরণে যদি আমরা 90 ডিগ্রি বসাই তাহলে sin 90 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রি, অর্থাৎ এই টার্মটি হয় 0, তাই b ইজ ইকুয়ালস টু 0। তাই যে কোনো তড়িৎবাহী তার, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, যে কোনো তড়িৎবাহী তার সেই তারটির বর্ধিতাংশের উপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান সবসময় 0 হয়, অর্থাৎ তারটির দুই পাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তারটির দৈর্ঘ্য বরাবর ওই তারটির বর্ধিতাংশের উপরে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় না।